সবাই জোরে বলেন, উই নিড ভার্বস, উই নিড ভার্বস টু কমিউনিকেট completely in English. A person need verb. A person এর সাথে need হবে না needs হবে? A person needs verb just to communicate completely or in a complete manner in English. A person may need verb to write correctly and completely. তার মানে সম্পূর্ণভাবে কথা বলার জন্য, সম্পূর্ণভাবে লেখার জন্য আমাদের কি দরকার? ভার্ব দরকার। আমাদের কাজ, ক্রিয়া, কর্ম এগুলো বিশ্লেষণ করার জন্য, সেন্টেন্স বিশ্লেষণ করার জন্য, গ্রামার বিশ্লেষণ করার জন্য উই ডোন্ট নিড এনিথিং, এনি ভার্ব। ওকে, তাহলে ওই যে কনসেপ্ট আমরা পড়েছি ওগুলো কি কমপ্লিটলি এন্টায়ারলি কি দোজ আর রং কনসেপ্টস। দ্য রাইট কনসেপ্ট কি? দ্য রাইট কনসেপ্ট হচ্ছে আমার সেন্টেন্স লেখার জন্য কি লাগে? সেন্টেন্স, বাক্য। ধরেন আপনি আমার কাছে একটা আবেদন করলেন। কি আবেদন করলেন? যে আপনাকে যাতে আমরা একটা দোকান, একটা টি স্টল তৈরি করার জন্য কি পারমিশন দেই। তাহলে এই পারমিশনটা কার কাছে আবেদনটা করবেন? আপনি ওয়ার্ড কমিশনারের বরাবর কি করলেন? আবেদন করলেন। থিঙ্ক অফ ইট ইন বাংলা ফার্স্ট। বাংলায় চিন্তা করে দেখেন। ধরেন আপনি ওয়ার্ড কমিশনারের কাছে কি করলেন? আবেদন করলেন। আবেদন করবেন কিভাবে? লিখিত। কিভাবে লিখবেন? কি লিখবেন বলেন তো? কি লিখবেন আরাফাত? একটা লাইন বলেন যে আমি কি লিখবেন, বাংলায় কি লিখবেন? বুঝেন নাই? আপনি বলেন তো। তারপর আমি ওয়ার্ড নাম্বার 127-এর হচ্ছে গিয়ে বিশিল এলাকায় আমি একটা কি দিতে যাচ্ছি? ছোট চায়ের দোকান দিতে যাচ্ছি, কর্মসংস্থান এবং মানব সেবার উদ্দেশ্যে, জনসেবার উদ্দেশ্যে এই আবেদন আর্জি রাখলাম। এরকম একটা লাইন আপনি লিখলেন, তাই না? নাকি আপনি লিখবেন চা দোকান, বরাবর মেয়র, বরাবর ওয়ার্ড কমিশনার, এতটুকু লিখলে হবে? তার মানে ওয়ার্ডস আর নট ইনাফ। ওয়ার্ডস আর নট, আপনাকে বাক্য লিখতে হয়। কি লিখতে হয়? বাক্য লিখতে হয়। আপনি দোকানে যে একটা জিনিস চাইলেন, যে আমি একটা কলা কিনতে চাই, আমাকে একটা কলা দেন, কি বলবেন? I would like to have a banana. তার মানে আমরা কি বুঝলাম? যে ভার্ব আসলে কেন দরকার? কারোর সাথে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে কথা বলার জন্য ভার্ব লাগবে। কারো কাছে কিছু লিখে পাঠানোর জন্য কি লাগবে? ভার্ব লাগবে। কেন লাগবে? এই জন্য লাগবে। ক্লিয়ার কিনা সবাইটুকু? এখন প্রশ্ন হচ্ছে স্যার ভার্ব কোথায় ইউজ করলাম? ভার্ব ছিল, যেমন উড একটা ভার্ব ছিল, তারপরে কি ছিল? হ্যাভ একটা ভার্ব ছিল, তারপরে কি ছিল? মাই একটা ভার্ব ছিল, তারপরে আমরা যেটা বললাম যে আমরা এই ওয়ার্ডে একটা কি ডিয়ার অর রেসপেক্টেড কি ওয়ার্ড কমিশনার, আই উড লাইক টু কি আই উড লাইক টু সেট আপ আ টি স্টল, আই উড লাইক টু সেট আপ এ টি স্টল। এখন প্রশ্ন হচ্ছে স্যার আই উইল সেট আপ এ টি স্টল হবে না আই উড লাইক টু সেট আপ এ টি স্টল? আপনি কি টি স্টল তৈরি করে ফেলেছেন? না, আপনি টি স্টলটা করবেন, তৈরি করবেন। আপনাদেরকে মোডাল অক্সিলারি ক্লাস করিয়েছিলাম, করিয়েছিলাম। মোডাল অক্সিলারি ক্লাসে আমি বলেছিলাম যেই ঘটনা ঘটে নাই, যে ঘটনা ঘটে নাই, ওই ঘটনা সম্পর্কে যদি ইচ্ছা পোষণ করি, পরিকল্পনা পোষণ করি, আরাফাত খেয়াল রাখবেন, যে ইচ্ছা পোষণ করি, পরিকল্পনা পোষণ করি, তাহলে আমাকে বলতে হবে উড অথবা কুড। উড অথবা করতে পারতাম বা করতাম বা করতে চাইছি, এরকম কথা বললে কি উড অথবা কুড ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এরা প্রত্যেকেই কি এক একটা ভার্ব। এখন আমি এগুলোর ইউজ আমাকে সেন্টেন্সে খুব প্রপারলি জানতে হবে, যে কোথায় বসাইতে হবে, কোনটা অ্যাড করতে হবে, কোনটা কাট করতে হবে। এই জিনিসগুলোই ভার্বের ক্লাসে শিখবেন মূলত। তাহলে ইংলিশটা কি ছিল? যে আই উড লাইক টু সেট আপ এ টি স্টল ইন ইয়োর
রেসপেক্টিভ এরিয়া। রেসপেক্টিভ এরিয়ার কথা মানে কি, আপনার অধীনস্থ বা আপনার নিজস্ব এলাকায়, রেসপেক্টেড অথবা রেসপেক্টিভ। রেসপেক্টিভ মানে কিন্তু এখানে আবার সম্মানযোগ্য না, রেসপেক্টের সাথে মিলায় না। রেসপেক্টিভ মানে কি, ইউ হ্যাভ টু, যেমন ইলেকশন কমিশন কয়েকদিন আগে ইলেকশন হলো ঢাকাতে, ইলেকশন কমিশনের বাই অর্ডার কি ছিল? বাই অর্ডার ছিল এনি সিটিজেন্স আর নট, না ইজ হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা অ্যাভয়েড করি, এটা নিয়ে পরে আলোচনা করব। ধরেন এভরি সিটিজেন শুড কি স্টে উইদিন দেয়ার রেসপেক্টিভ এরিয়া ফর কি ডিউরিং দ্য ইলেকশন টাইম। তার মানে ইলেকশনের সময় চলাকালীন সময়, ভোট গ্রহণ চলাকালীন সময় প্রত্যেকটা নাগরিককে তার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য কি নিজস্ব এরিয়া, কি এরিয়া? নিজস্ব এরিয়া। তাহলে রেসপেক্টিভ এরিয়া, বোঝা গিয়েছে? মানে ভার্ব আসলে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে, ভার্ব খালি লিখলাম, হ্যাঁ, যেমন ইট ভার্ব, জাম ভার্ব, এগুলো আমি জানলেই হয়ে গেল, জানলেই হইল না, আমাকে ইউজটা বুঝতে হবে, সেন্টেন্সে ভ্যারিয়েশনটা আনতে হবে। তাহলে আমরা আজকে শুরু করি যে ভার্ব কাকে বলে। সবাই বলেন, ভার্ব ইজ অ্যান অ্যাকশন ডান বাই দি সাবজেক্ট ইন এ সেন্টেন্স। বাক্যে সাবজেক্ট যেই কাজটা করে তা সেই কাজটাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। যেমন আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দিস গ্লাস। আই সাবজেক্ট, ড্রিঙ্ক ভার্ব কি ড্রিঙ্ক। কি করলাম আমি? কি করলাম? খাইলাম, পান করলাম। ভার্ব ড্রিঙ্ক। ফ্রম দিস গ্লাস, কোথা থেকে খাইলাম? গ্লাস থেকে খাইলাম। অবজেক্ট রেখে দিলাম, এই চান্স আসলে আমি একটু পানি খেয়ে নিলাম আসলে, তার মানে এটাও কি ছিল? ভার্ব। তার মানে ভার্ব হচ্ছে মূলত, ভার্ব বলতে আমরা বুঝি অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব। কাকে বুঝি? অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব। তাহলে সবাই আরেকবার বলি ভার্বের ডেফিনেশনটা। ভার্ব ইজ an action done by the subject in a sentence. Okay, how many types of verbs are there? প্রশ্ন, কারণ হচ্ছে আমি শুধুমাত্র এক ধরনের ভার্ব কি সেন্টেন্সে ইউজ করতে পারবো না, আমাকে প্রয়োজন অনুসারে, প্রয়োজন অনুযায়ী এক এক সময় এক এক রকমের ভার্ব কি নিয়ে আসতে হবে। তো ভার্বের প্রকারভেদ খুব কঠিন কিছু না, আমি একদম হচ্ছে ব্রেকডাউনটা দেখাচ্ছি, আপনারা চাইলে খাতায় তুলতে পারেন, আমার সাথে একটু পড়তে পারেন, আপনার ব্রেনে বসে যাবে বিষয়টা। ভেরি ইজি, লেটস স্টার্ট ইট। দেখেন, যেমন সবাই বলেন ভার্ব, জোরে বলেন ভার্ব। ভার্ব basically is two types. One is main verb. Another is auxiliary verb. আচ্ছা, মেইন ভার্ব কারা, অক্সিলারি ভার্ব কারা পরে যাব। আমি একদিন একটা কথা বলেছিলাম, আমাদের গ্রামার পড়ার ধরন বা আমাদের মেথডের মধ্যে ভুল আছে। আমরা এই যে আগে জাম করে কোথায় চলে গেলাম? রুলে চলে গেলাম। এটা থেকে বেশি উৎকৃষ্ট কি আগে এক্সাম্পলে যাওয়া। আগে কিসে যাওয়া? তাহলে আমি এক্সাম্পলে যাই, এক্সাম্পল থেকে আগে দেখি। যেমন আমি একটু এখানে একটু লিখে দেখাচ্ছি, আপনাদের এটা পরে তুললেও হবে। খেয়াল করেন, আপনাদের লেকচার শিটে এটা দেওয়া আছে, এই সব কিছু লেখাই আছে, আপনারা চাইলে না নোট নিলেও চলবে। এইটুকু অংশ এটা পুরো লেকচার শিটে দেওয়া আছে, ভার্বের লেকচার শিটে। সো দে আর initiating a plan. প্ল্যান মানে কি ঠিক লিখেছি? পরিকল্পনা। আচ্ছা, তারা একটা পরিকল্পনা বাস্তবায়ন করছে, তারা একটা পরিকল্পনা বাস্তবায়ন করছে। এখন দেখেন এখানে তারা হচ্ছে কি সাবজেক্ট, ইনিশিয়েটিং
কি মেইন ভার্ব, বাস্তবায়ন করছে করছে, তাই না? এই মুহূর্তে করছে। আচ্ছা, এই মুহূর্তে করছে মানে চলমান, এটা বোঝানোর জন্য আরেকটা এক্সট্রা ভার্ব লাগছে। এটা হচ্ছে কি অক্সিলারি। অক্সিলারি কথাটার মানে হচ্ছে যেটা মেইন না, যেটা মেইন না মানে সাইড ক্যারেক্টার। অক্সিলারি কি অক্সিলারি প্রোডাক্ট, সহকারী বোঝায়। অক্সিলারি মানে সবসময় সহকারী না, অক্সিলারি মানে হচ্ছে যেটা কি বেসিক না, যেটা প্রাইমারি না, যেটা কি সেকেন্ডারি, মানে অ্যাসিস্ট্যান্ট বা যেটা এক্সট্রা, যেটা এক্সট্রা। সো আমাদের এক্সট্রা ভার্বটা কেন লাগতেছে? মূলত আমরা টেন্স বোঝাতে চাচ্ছি। কি বুঝাতে চাইলাম? টেন্স। কোন টেন্স বুঝাতে চাইলাম এখানে? প্রেজেন্ট কি কন্টিনিউয়াস। মানে আমরা টেন্স বুঝাতে চাইলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাতে চাইলাম। এই যে সাবজেক্ট, এইখানে আমার অক্সিলারি ভার্ব, এইখানে আমার মেইন ভার্ব, আইএনজির আগে অক্সিলারি ভার্ব। সো দিস ওয়াজ ইট, ভেরি সিম্পল। খুব কঠিন কিছু না। তার মানে আমার ভার্ব কয় প্রকার? মেইন ভার্ব, মেইন ভার্ব, এইটাকে মেইন ভার্ব আরাফাত, আর আটটাকে অক্সিলারি ভার্ব। আমার ভার্ব মূলত দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রশ্ন হচ্ছে স্যার যত সেন্টেন্স আছে, যত কমিউনিকেশন আছে, সব জায়গায় কি দুইটা ভার্ব একসাথে ইউজ করতে বাধ্যতামূলক? না। এমন সেন্টেন্স আছে যেখানে শুধুমাত্র কে আছে? মেইন ভার্ব আছে, অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় নাই। মনে রাখবেন অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে আপনার তিনটা ক্ষেত্রে। সবাই বলেন জোরে, কয়টা ক্ষেত্রে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়? কয়টা ক্ষেত্রে? একটা হচ্ছে টেন্স, একটা কি মানে সময় বুঝাতে চাইলে, কি বুঝাতে চাইলে? সময় বুঝাতে চাইলে। দ্বিতীয়টা কি জানেন? দ্বিতীয়টা হচ্ছে ভয়েস। দ্বিতীয়টা কি মানে আপনার দ্বারা হয়েছে, তার দ্বারা হয়েছে, এরকম অ্যাক্টিভ থেকে প্যাসিভ বুঝাতে চাইলে। আমি করেছি, তুমি করেছো, তোমার দ্বারা হয়েছে, আমার দ্বারা হয়েছে, তার মানে কথাটা ঘুরাই বললাম না? তাহলে অ্যাক্টিভ, আরেকটা কি ছিল? প্যাসিভ। আপনাদের অ্যাক্টিভ প্যাসিভের ক্লাস হয়েছে ভয়েসের ক্লাস হয়েছে। তো এই যে ঘুরাই কথাটা বললাম, এইটারে বলা হয় ভয়েস। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর কি প্যাসিভ ভয়েস। তাহলে আমার কয়টা জায়গায় লাগলো? দুইটা জায়গায়। কয়টা? একটা, দুইটা। আরেকটা জায়গায় লাগবে, সেটা হচ্ছে মুড বা টোন। 1, 2, 3 এই তিনটা ক্ষেত্রে আমার কাকে লাগবে? এই তিনটা ক্ষেত্র ছাড়া আমার অক্সিলারি প্রয়োজন নাই। আমি কি বুঝাতে পেরেছি? আবার বলি, আমি প্রেজেন্ট টেন্স দেখাইতে চাই, আমার কাকে লাগবে? কোন প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্সে? নো। পাস্ট সিম্পল টেন্সে অক্সিলারি লাগে? নো। তার মানে কোনো টেন্সের সিম্পল যেটা, মানে টেন্সের প্রথম প্রকারভেদ, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটাকে বলি আমরা, পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স, ফিউচার টেন্স, এগুলোতে আমার কি লাগবে না। ও ফিউচার টেন্সের বিষয় আলাদা। সো এই পাস্ট আর প্রেজেন্টের সিম্পল টেন্স আমার কি লাগবে না, অক্সিলারি প্রয়োজন নাই। শুধুমাত্র আমার অন্যান্য টেন্সে কি লাগবে? অক্সিলারির সহায়তা লাগবে। ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ করার জন্য অক্সিলারির সহায়তা লাগবে। আমার মুড বা টোন বোঝানোর জন্য অক্সিলারির সহায়তা লাগবে। যেমন আমি যদি বলি দে শুড ইনিশিয়েট আ প্ল্যান, দে শুড ইনিশিয়েট আ প্ল্যান। খেয়াল করেন, তাহলে দে শুড ইনিশিয়েট এ প্ল্যান, তাদের একটা প্ল্যান করা উচিত। এটা কি মুড বোঝাচ্ছে না? কাউকে সাজেশন দিতেছেন। তাহলে এইটার জন্য আমার কাকে লাগবে? এই অক্সিলারিটা আমার লাগবে। বোঝা গেছে? তার মানে আমার এখানে টেন্সের জন্য না, ভয়েসের জন্য না, মাঝে মাঝে কাউকে ধমক দিয়ে কিছু বলতে চাইলে, কাউকে রিকোয়েস্ট করে কিছু বলতে চাইলে, কাউকে সাজেশন করতে চাইলে, কাউকে অর্ডার করতে চাইলে, কাউকে কোনো সম্ভাবনা বুঝাইতে চাইলে আমার কাকে লাগবে? এই মোডাল অক্সিলারি লাগবে। তাইলে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি বলে ফেলছি মোডাল অক্সিলারি কথা। তাইলে অক্সিলারি ভার্ব আবার কয় প্রকার হইতে পারে ধারণা করতে পারেন? আমি বলে দিচ্ছি কয় প্রকার। 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার।
কেমনে 2 প্রকার মাথায় খেললো না, স্যার তো বললো এই যে 3 ক্ষেত্রে আমার লাগে, আসলে এই 2 জনের ক্ষেত্রে একজনকেই লাগে। এই টেন্স আর ভয়েসের ক্ষেত্রে কাকে লাগে? প্রাইমারি অক্সিলারিকে লাগে। কাকে লাগে? প্রাইমারি অক্সিলারিকে। মোডালের ক্ষেত্রে কাকে লাগে? সরি, মুডের ক্ষেত্রে কাকে লাগে? মোডাল অক্সিলারিকে লাগে। তাহলে এখানে মোডাল অক্সিলারি কোনটা? এইটা। আর প্রাইমারি অক্সিলারি কোনটা? এইটা। যেমন আমি এখানে সেন্টেন্সটা এবার এখানে একটু লিখে দিই, এগুলো একটু মুছে ফেলি। দেখেন, ওটা থাক, ওই পাশের ওইটা থাক, ওটা লাগবে। যেমন অক্সিলারি ভার্ব বলেন কয় প্রকার? 2 প্রকার। অক্সিলারি ভার্ব কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, জোরে পড়েন, জোরে পড়েন, আরো জোরে। প্রাইমারি অক্সিলারি। আরেকটা কি? মোডাল অক্সিলারি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার প্রাইমারি অক্সিলারি কারা? আমরা একটা দেখলাম, সেটা কি ছিল? আর কি ছিল? তাইলে প্রাইমারি অক্সিলারি আবার কয় প্রকার? 1 2 3 প্রকার। কয় প্রকার? 1 2 3 প্রকার। যেমন প্রশ্ন করতে চাইলে ডু ইউ লাইক পিৎজা, ডু ইউ লাইক ফ্লাওয়ার, ডু ইউ লাইক মুভি, ডু ইউ লাইক সং। এই যে ডুটা কি ছিল? এক ধরনের প্রাইমারি অক্সিলারি, প্রশ্ন করার জন্য লাগে। আবার পাস্ট টেন্সে করতে চাইলে ডিড ইউ লাইক পিৎজা, ডিড ইউ কি সি দেম কামিং, ডিড ইউ সি দেম কামিং। সো এই যে দেখেন, প্রশ্ন করার জন্য আমার কি লাগতেছে? এই ডু লাগতেছে। তাহলে একটা হচ্ছে কি ছিল দেখেন, সবাই জোরে জোরে বলেন, প্রাইমারি অক্সিলারি 3 প্রকার। একটা হচ্ছে টু বি, জোরে বলেন, টু বি, টু হ্যাভ, জোরে বলেন, টু হ্যাভ। যারা অলরেডি জানেন তারপরেও পড়েন, রিভাইজ হয়ে যাবে। টু বি, টু হ্যাভ, টু ডু, টু বি, টু হ্যাভ, টু ডু। আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের ব্রেনের মধ্যে একটা ওভার কনফিডেন্ট, আপনাদের ব্রেনের মধ্যে একটা যত স্টুডেন্ট পৃথিবীতে আছে এনাদের সাবকনশিয়াস মাইন্ডে একটা অহংকারী সত্তা থাকে, জানেন কি না? একটু বলে দিই। যত স্টুডেন্টরা যখন স্টুডেন্ট থাকে না, মানে যখন দ্য মোমেন্ট ইউ গ্র্যাজুয়েট, দ্য মোমেন্ট ইউ গেট এ জব, দ্য মোমেন্ট ইউ কি গেট আ পাঞ্চ ফ্রম লাইফ, দ্যাট মোমেন্ট ইউ বিকাম কি হাম্বল। ওকে, মানে তখন থেকে আপনি বিনয় হওয়া শুরু করেন। যেটা হয়, আমরা নিজেরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা মনে করতাম নাউন পড়াচ্ছে, নাউন পড়ে আমার কী লাভ, ভার্ব পড়তেছি, ভার্ব আসলে কি এগুলো আমি জানি। আমরা সবসময় নতুন কিছু দেখতে চাই, মানে চমৎকার, যেটা দেখে আমি ওয়াও করব। মানে ওয়াও ফ্যাক্টটা আমাদের সবাইকে কি করে, অনেক আকর্ষণ করে, যে অলওয়েজ কি ওয়াও জিনিস শিখবো। যে জিনিস যখন কখনো শুনি নাই ওই জিনিস বললে কি আগ্রহ নিয়ে শুনবো। যে জিনিস আমি আবছা জানি ওই জিনিস আমি মনে করি আমি পুরোটাই জানি, আমি শুনতে চাই না। আমি এবার একটা উদাহরণ দিই। ধরেন এই যে কয়েকটা আপনার ভার্বের মধ্যে যেই অক্সিলারিগুলো আজকের ক্লাসে আপনারা করতেছেন, যেই প্রকারভেদগুলো দেখতেছেন, এই লিস্ট অফ ভার্ব যদি আপনার মুখস্থ না থাকে এবং আপনার এই ক্লাসিফিকেশন যদি আপনি ক্লিয়ার না জানেন, একদম ক্লিয়ার না জানেন, ট্রাস্ট মি, আইএলটিএস রিডিংয়ে আপনি খারাপ করবেন, প্রমিস। প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন? আইএলটিএস রিডিংয়ের প্রত্যেকটা টেক্সটের মধ্যে বা প্রশ্নের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঢুকানো আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও আমি পারি। আপনি শুধু 2-3টা রুল পর্যন্ত পারেন, যে ইজ থাকলে এনি থাকলে কি হয়, আর হচ্ছে ওখান দিয়ে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এসিএস যোগ হয়। এরপরে কিন্তু আরও 17-18টা কেস আছে, কেস সেন্সিটিভ কেস আছে। এখন ওইগুলা সিচুয়েশন কিন্তু আপনি ডিল করতে পারবেন না। কেন পারেন না আমি বলি। আপনারা আইএলটিএসের জন্য নানান ধরনের সলিউশন বুক পড়েন, সলিউশন বুকে হয়তো 5টা কেস দিয়েছে, কিন্তু আপনার প্রবলেম কিন্তু বেসিকে। কোথায়? বেসিক যার যত স্ট্রং, তার জন্য আইএলটিএস পরীক্ষা হোক, বিসিএস এক্সাম হোক, আইবিএ এক্সাম হোক বা চাকরির এক্সাম হোক, সব কিছু অনেক সহজ। আমি আপনাদের ফ্রেন্ডদের মধ্যে, একদম আপনাদের ফ্রেন্ডদের মধ্যে বা ফ্যামিলির মধ্যে যিনি ঢাবিতে চান্স পেয়েছেন বা যিনি আইবিএতে চান্স পেয়েছেন বা যিনি ধরেন কোনো একটা ভালো জায়গায় চান্স আইএলটিএসে ভালো করেছেন, দেখবেন যে 1 মাস পরে আইএলটিএসে ভালো করছেন। কি করছেন? আপনি শুনবেন না আপনার কোনো এক বন্ধু 2 সপ্তাহ পরে আইএলটিএসে ভালো করেছে? গল্পগুলো শুনছেন না আশপাশে, যে আরে আমি তো ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়ামই পড়ে, ধরেন কি যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাস পরে কি
আইএলটিএসে ডিজায়ার স্কোর পেয়েছে। মানে হাউ ওয়াজ দ্যাট পসিবল? এটা পসিবল হয়েছে কেন জানেন? ও আগে না ওর বেসিকগুলো ক্লিয়ার ছিল, অনেক স্ট্রং ছিল। আপনি দেখেন, আপনি 6 মাস পড়ার পরে কিন্তু স্কোর খারাপ করতেছেন, মক টেস্টে খারাপ করতেছেন। রিজন কি জানেন? আপনার গোড়ায় গলত। আমরা কি করি? আমরা অ্যাডভান্স জিনিস নিয়ে আগে লড়াচড়া করি। আগে তোমার বেসিক জায়গাটা শক্ত করতে হবে। বেসিক যার যত স্ট্রং, অ্যাডভান্স জিনিস সে তত ইজিলি বুঝবেন, সে তত ভালো নির্ভুলভাবে করতে পারবেন। ক্লিয়ার কি না? তাহলে এই জায়গায় আরেকবার দেখেন, আরেকবার আমার সাথে পড়েন। প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, জোরে পড়েন। প্রাইমারি অক্সিলারি 3 প্রকার, 3 টাইপস: টু বি, টু হ্যাভ, টু ডু। টু বি, টু হ্যাভ, টু ডু। কেন বলি ক্লাসে জোরে বলতে? যত জোরে বলবেন কানে তত দিয়ে ব্রেনে যাবে, আপনার বাসায় গিয়ে পড়তে হবে না, মনে থাকবে। জোরে পড়বেন না, মনে রাখতে পারবেন না। আবারও বলি, টু বি, টু হ্যাভ, টু ডু। টু বি, টু হ্যাভ, টু ডু। ভার্ব, মেইনলি, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি deals with tense, voice. Modal auxiliary deals with mood, tone. Okay. Primary auxiliary 3 types: to be, to have, to do. To be example গুলো am, is, are. পড়েন জোরে জোরে। am, is, are, was, were, be, being, and been. am, is, are, was, were, be, being, been. am, is, are, was, were, be, being, been. এই যে কয়টা আছে 3, 3, 6 আর 8, এই 8টার বাইরে আর কোনো টু বি ভার্ব নাই। এই 8টা ভার্বের বাইরে টু বি ভার্ব নাই। এই 8টা ভার্ব জানলে আপনার ইংলিশ জানা শেষ। এরপরে আসলে ইংলিশে জানার বা ইউজ করার মতো কিছু নাই। ইংলিশের সিলেবাস পরিমিত, সীমিত। বাংলা ভাষার সিলেবাস বড় ইংলিশের থেকে, জানেন? ইংলিশ গ্রামার সহজ, বাংলা গ্রামার কঠিন, বাংলা ব্যাকরণ অনেক কঠিন। আপনাদের নত্যধ্বনি পড়তে দিলেই অজ্ঞান হয়ে যাবেন, সত্যধ্বনি পড়তে দিলে কি নিজের নাম ভুলে যাবেন। বাট ইংলিশ গ্রামার ইট ইজ ভেরি শর্ট, ভেরি প্রিসাইজ। সো আমরা কেন এটাকে এত দাম দিই জানেন? এটা আমাদের নিজের না। ধরেন আপনার ঘরে যেই শোপিসটা আছে, এইটা দেখবেন যে আপনার সবসময় চোখের সামনে থাকে, আপনি এটা খুব একটা কি আকর্ষণ লাগে না। আপনার বাসায়, প্রতিবেশীর বাসায় গিয়ে দেখবেন কি শোকেসে আপনি দেখবেন যে আরে শোপিস, এইটা সেটা, ওই শোপিসটা আপনার ভালো লাগে। বা দোকানে একটা নতুন শোপিস কি লাগে, একটু ভালো লাগে বেশি, ওটা টাকা দিয়ে আবার কি কিনে নিয়ে আসেন। কেন নিয়ে আসেন? আমাদের হাতের কাছে যা থাকে, আমাদের চোখের সামনে যা থাকে, এটা কি দাম থাকে না। দূরে দূরে যা দেখি তাই কি ভালো লাগে, মনে হয় না জানি কি হাতছানি, তাই না? যেমন একটা বিষয় শুধু আমি ডিসএগ্রি করব, বাংলাদেশে আমরা মনে করি যে অনেকে যে হ্যাঁ বাংলাদেশে অনেক ভালো কিছু আছে, হ্যাঁ ট্রু ভালো আছে, তবে বিদেশে কি আছে, দূরে আছে, মনে হয় না জানি কি আছে। বাট আমি এখানে আপনাদের সাথে এগ্রি করি, আসলে বিদেশে বাংলাদেশের থেকে কি বেটার কিছু কি এক্সিস্ট করে। সব ওই যে ও বলতেছে সবই বেটার, আমি আপনার সাথে এগ্রি করি, ডেফিনেটলি সবই বেটার। আমাদের পুরো সোশ্যাল সিস্টেমেই মনে গড়মড়, হ্যাঁ গড়মড়। তাহলে দেখেন, তাহলে 8টা কি ছিল টু বি ভার্ব। আমাদের পরে টু হ্যাভ ভার্ব কি কি? টু হ্যাভ ভার্ব হ্যাভ, জোরে বলেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ হ্যাজ, হ্যাড, হ্যাভ হ্যাজ, হ্যাড। আচ্ছা, এরপরে কোন ভার্ব? টু ডু ভার্ব। কি ভার্ব? টু ডু ভার্ব। আচ্ছা, ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড। আচ্ছা, এবার আমি যদি প্রাইমারি অক্সিলারি আপনাদেরকে জিজ্ঞেস করি টোটাল কয়টা, ইমতিয়াজ বলতে পারবে টোটাল কয়টা? আগের 8টা, টু বি 8টা, এরপরে কয়টা? এরপরে 9টা, 14টা, 6টা। 8টার 6টা কত? 8 5 কত? 13। 8 আর 6 কত? 14।
তার মানে টোটাল প্রাইমারি অক্সিলারি কয়টা? 14টা। প্রাইমারি অক্সিলারি কয়টা? 14টা। ক্লিয়ার? এই 14টার বাইরে কোনো প্রাইমারি অক্সিলারি আছে? নাই। এবার একদমই সবাই জোরে জোরে বলেন এম ইজ আর। সবার তিনটা করে বলতে হবে। এই নিয়ম হচ্ছে 3টা বলে ব্রেক দিতে হবে, দম নিতে হবে। বুঝতে পেরেছেন? আবার বলেন এম ইজ আর, was where, be been being. Am is are, was where, be being been. Have has had, have has had, do does did, do does did. এনাদের আরেকটা নাম আছে, এনাদের নাম আরেকটা কি জানেন? বলবো এদেরকে বলা হয় emphatic verbs. emphatic শুনছেন কখনো? I'm pretty sure কখনো শুনেন নাই। কোথায় শুনেছেন? হ্যাঁ, ওরে বাবা, ইনফিনিটিভ পড়ে ফেলছে, নন ইনফিনিটিভ পড়েছে। আচ্ছা, emphatic শব্দের অর্থ কি? আপনারা কেমিস্ট্রি পড়েছেন, ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি। emphatic পদার্থ পড়েন নাই? কমার্স, আর্টসের থেকে একটু কম যেটা সেটাই কমার্স। আপনি? হ্যাঁ, কম আর্টস। আচ্ছা, বেশি আর্টস কেউ পড়েন নাই। আচ্ছা শোনেন, emphatic কথার অর্থ হচ্ছে পানি শূন্য। কি emphatic সাবস্টেন্স মানে কি? পানি শূন্য পদার্থ। ক্যালসিয়াম কার্বোনেট পড়ছেন না? পড়েছেন। কিন্তু এখানে emphatic মানে কি জানেন? ইমফ্যাসিস থেকে আসছে। কোথা থেকে? ইমফ্যাসিস। ইমফ্যাসিস মানে কি জানেন? জোর দেওয়া। কি দেওয়া? তার মানে কোনো কথা জোর দিয়ে বলতে চাইলে, গুরুত্ব দিয়ে বলতে চাইলে কোন ভার্বের সহায়তা লাগবে? ডু ডাস। বুঝছেন না? বুঝেন নাই? ইমতিয়াজ একটু ক্লুলেস, বুঝতে পারে না। আমি একটু বুঝাই বলি। আমি আপনাকে একটা প্রশ্ন করি সিম্পলি, আপনি একটা উত্তর দেন সিম্পলি। খেয়াল করেন, আমি যদি প্রশ্ন করি ইমতিয়াজ ডু ইউ লাইক ট্রাভেলিং, এই উত্তরটা দেন ইংলিশে জোরে। ইয়েস আই লাইক টু ট্রাভেল আ লট। আচ্ছা, এটা স্বাভাবিকভাবে বলেন। ডু ইউ লাইক ট্রাভেলিং? ইয়েস আই লাইক টু ট্রাভেল আ লট। ওকে, না আই ডু না। এবার এটাকে আপনি একটু এক্সাইটেড মনে করেন, যে আপনি একটু এক্সাইটেড, আপনি একটু ফিলিংস নিয়ে খুব বেশি পছন্দ করেন। হ্যাঁ, আমি খুব বেশি পছন্দ করি ঘুরতে, আমি খুব 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 বেশি পছন্দ। এটা কীভাবে বলবেন? আই লাইক টু ট্রাভেল ভেরি ভেরি ভেরি, এইভাবে বলবেন? নো, এটা বলতে হবে ইয়েস। বলেন ইয়েস আই ডু লাইক ট্রাভেলিং আ লট। মোস্ট না, এটা হচ্ছে মোস্ট স্ট্যান্ডার্ড, যেটা আমি বললাম। বুঝতে পারছেন? যেমন আমি আপনার সাথে কি এগ্রি করি, ডু ইউ এগ্রি উইথ মি? প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস আই এগ্রি উইথ ইউ। নর্মালি আপনি যদি এটা খুব বেশি খুশি হয়ে বলতে চান, কীভাবে বলতে হবে? আই ডু এগ্রি উইথ ইউ। আই ডু। ইজ হি সিরিয়াস? ইজ হি সিরিয়াস? ইয়েস হি ডাজ। কি এটা কি হয়? দেখছেন একটা ভুল করলেন। ডাজের পরে কি ভার্ব ছিল? ইজের জায়গায় ডাজ বসানো যায়? যায় না। তার মানে মেইন ভার্ব লাগবে। তার মানে কি লাগে? মেইন ভার্ব লাগবে। কি লাগবে? মেইন ভার্ব লাগবে। তবে এই ইমফ্যাটিক ভার্ব আপনি চাইলে ইউজ করতে পারবেন, বুঝে শুনে করতে হবে। সাধারণত আমরা ডুটাকে বেশি টাইম ব্যবহার করি। তাহলে এই ছিল আমার প্রাইমারি অক্সিলারি। আর মোডাল অক্সিলারির উদাহরণ আমি এখানে লিখছি না, আপনারা অলরেডি জানেন। যেমন সবাই একটু জোরে জোরে বলেন মোডাল অক্সিলারি কারা? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল। আচ্ছা, এখন আমাকে বলেন ক্যানের পাস্ট টেন্স কোনটা? কুড। সাজ্জাতের মাথায় একটা বাড়ি দেন হাতুড়ি দিয়ে। হ্যাঁ, ক্যানের পাস্ট টেন্স কুড, এটা আমরা ভুল করেছি। ক্যানের কোনো পাস্ট টেন্স হয় না। আমি আপনাদের একটু আগে বলছি অক্সিলারি ভার্বের মধ্যে টেন্স আর ভয়েস নিয়ে কাজ করে কে? প্রাইমারি অক্সিলারি। এই 14টা ভার্ব। তার মানে ক্যান, কুড, ওরা কি টেন্স নিয়ে কাজ করবে? ওদের কাজ মানে কি? ওদের কাজ আলাদা।
ওদের কাজ কি মুড বা টোন বোঝানো। ক্যানের অর্থ হইল পারা অথবা ক্যানের অর্থ পারমিশন বোঝায়, আর কুডের অর্থ হচ্ছে পারতাম বা অতীত কি সক্ষমতা বোঝায়। বুঝছেন দুইটার মিনিং কি আলাদা, ক্লিয়ার? তারপরে মে মানে হচ্ছে বেশি সম্ভাবনা, আর মাইট মানে হচ্ছে ক্ষীণ সম্ভাবনা, অনেক কম সম্ভাবনা। এগুলো পড়ছেন না? পড়েছেন। শান্ত পড়েছে, মোডালের ক্লাস করেছে, আপনারা মনে অ্যাবসেন্ট ছিলেন। এনিওয়েজ এই করছে অয়ন করেছে, অয়ন আপনি তো মোডাল অক্সিলারি ক্লাস করেছেন এন্টায়ার, ওই জন্য জানে ওরা। সো দেখেন এইখানে দেখেন, তার মানে আমাদের মোডাল অক্সিলারি শুধুমাত্র আমরা মুড বা টোন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করব, এটা কখনোই আমি টেন্সের ব্যবহার করব না। তাহলে সবাই জোরে বলেন, মোডাল অক্সিলারি টেন্স হয় না, মোডাল অক্সিলারি টেন্স হয় না। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের মোটামুটি ক্লাসিফিকেশন এই পর্যন্ত কি শেষ? না, এই পর্যন্ত শেষ না, আরও ক্লাসিফিকেশন আছে। মেইন ভার্বকে ছেড়ে দিবেন। মেইন ভার্ব দুই প্রকার, বলেন। মেইন ভার্ব টু টাইপস। কয় টাইপস? টু টাইপস। একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা ট্রানজিটিভ, জোরে বলেন, একটা ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ। একটা হচ্ছে ট্রানজিটিভ, আরেকটা ইনট্রানজিটিভ। এখন আমি আপনাদের একটু বুঝাই বলি, এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা কি খেয়াল করে শুনবেন। আপনারা যারা যারা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বটাকে অ্যাভয়েড করতেছেন, মনে রাখেন আপনারা অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্টেন্স ইউজ করার সময় এদের সাহায্য লাগবে, দুইটা ভার্বের। আরেকটা জায়গায় আপনাদের এই দুইটা ভার্বের কাজ আছে, সেটা হচ্ছে সেন্টেন্সের মানে সেন্টেন্সটা কি কমপ্লিট না ইনকমপ্লিট এটা বোঝার জন্য ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বটার প্রয়োজন আছে। ওকে, সো আমাদের ইংলিশের বিশেষ করে আইএলসে কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের ব্যবহার ইনডাইরেক্টলি আছে। মানে এইটার বেসিক যাদের ক্লিয়ার না তাদের অনেক সমস্যা হবে। ট্রানজিটিভ ভার্ব কারা আমি একটু সহজ ভাষায় বলে দিই। যেই সকল ভার্বের সেন্টেন্সে বসার জন্য অবজেক্ট বাধ্যতামূলক লাগবে সাহায্য, তারা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। যেমন আই ইট ম্যাঙ্গো, এই ইট ভার্বটা কখনো অবজেক্ট ম্যাঙ্গো ছাড়া কি বসতে পারবে না, এই জন্য ইটটা কি ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ কারা? আই জাম্প ইনটু দ্য কি ম্যাঙ্গো ট্রি। এই যে এখানে আই জাম্প ইনটু, এখানে জাম্প ভার্বটা আই জাম্প লিখলেও কি হবে, জাম্প ভার্বটা কি ইনট্রানজিটিভ ভার্ব। অথবা বলতে পারেন স্লিপ ভার্বটা কি ইনট্রানজিটিভ ভার্ব। এটা অবজেক্ট সহও বসতে পারে সেন্টেন্সে, অবজেক্ট ছাড়াও বসতে পারে। যেমন আই অ্যাম স্লিপিং, আই অ্যাম অবজেক্ট আছে সেন্টেন্সে নাই, বাট সেন্টেন্স কমপ্লিট, এই জন্য এটা কি স্লিপ ভার্বটা কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আপনার কাজ হচ্ছে এই ভার্বের লিস্টটা আপনাদের একটা লিঙ্ক গ্রুপে দেওয়া আছে, একটু রিশেয়ার করে দিন, ওখান থেকে একটু পড়েন। আর সবচেয়ে বড় কথা, আপনাদের যে ভার্বের লেকচার শিট আছে, আপনাদের বেসিক ক্লাসের লেকচার শিটে কোনটায় ভার্বের লেকচার শিটে দেখবেন যে সমস্ত কিছু লেখা আছে, পড়বেন। গ্রামার রাইটিং কোর্সে যে লেকচার শিট, ওখানে ভার্বের লেকচার শিট আছে, ওখানে আপনারা পড়ে দেখতে পারেন কী কী আছে। ওকে, আরেকটা জিনিস বলি, এখানে পুরো এন্টায়ারটা আমরা তাহলে আরেকবার রিপিট যাই, রিভাইসে যাই। আপনাদের আরও এক ধরনের বিষয় আছে যেটা হচ্ছে খুব পড়ানো হয়, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। আচ্ছা, রেগুলার ইরেগুলার ভার্বটা আসলে আমি একটু জানাই রাখি ছোট্ট করে, বাট ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব আপনার জীবনের কোথাও কি কাজে লাগবে না। রেগুলার ইরেগুলার কোনটা? যেমন আমি যদি লিখি রিড, এটা হলো কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এটার V2 বা পাস্ট ফর্ম কোনটা? V3 কোনটা? এটাকে বলা হয় ইরেগুলার ভার্ব। কি ভার্ব? মানে এদের ফর্ম চেঞ্জ করার জন্য কোনো চেঞ্জ আনতে হয় না, এই জন্য এরা কি ইরেগুলার ভার্ব। আর রেগুলার ভার্ব করা, যেমন ধরেন আমি যদি দিতাম ড্রিঙ্ক, ড্রাঙ্ক না ড্র্যাঙ্ক? ড্র্যাঙ্ক। V2 কোনটা? ড্র্যাঙ্ক না ড্রাঙ্ক? তাহলে V3 কোনটা? হ্যাঁ, তাই নাকি? কি বলে সর্বনাশ, ছেলেপেলেরা কি বলছে? পচা এক্সাম্পল কম দেন। এইখানে দেখেন, এখানে কি লেখা? ড্র্যাঙ্ক ইজ দ্য পাস্ট সিম্পল। তা আমি তো ঠিকই লিখেছি, আপনি আমার কনফিউজ করতেছেন কেন? এখানে বলতেছে কি যে ড্রাঙ্ক হচ্ছে গিয়ে V2 স্যার, ড্র্যাঙ্ক হচ্ছে গিয়ে V3। এটা কেন বলতেছেন? আমি তো ঠিকই লিখছি, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক।
আমি বলছিলাম না প্রত্যেকের ভিতরে কি একটা সেকেন্ডারি লোক আছে যে হচ্ছে গন্ডগোল বাস, না বুঝি কি একটা কথা বলে দেন। আমি বলি এটা কেন হচ্ছে, আপনারা প্র্যাকটিস করেন না, পড়েন না, এই জন্য। তার মানে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্বের লিস্ট কোথায় আছে? প্রত্যেকটা গ্রামার বইয়ের মধ্যে রেগুলার আর ইরেগুলার ভার্ব ফর্ম কি দেওয়া আছে। আরেকটা জায়গায় আছে টাফির মোবাইলে, টাফি মোবাইল থেকে পড়তেছে গত 1 ঘন্টা, তাহলে ওই জায়গাও কি দেওয়া আছে, ওখান থেকে কি পড়ে ফেলতে হবে। আমি বুঝাইতে পারছি? তাহলে যত জায়গায় আমার আছে এটা আমার রুটিন, যে আমি প্রতি 7 দিন পরে একবার কি রেগুলার ভার্ব ফর্ম আর ইরেগুলার ভার্ব ফর্ম কি পড়ে নিব। যাদের বই পড়তে ভালো লাগে না, মোবাইলেই পাওয়া যায়, পড়ে ফেলবো। এটি কেন পড়ে ফেলবো দেখেন, আপনি যখন পাস্ট টেন্সের কথা বলতে লাগবেন, আপনি বলেন তো ফ্লাইয়ের ভি2 কি, আপনি বলেন। আপনি গতকালকে উড়েছিলেন, এই কথাটা ইংলিশে বলেন। আরাফাত, উড়েছিলেন, আপনি গতকালকে উড়েছিলেন, এটা ইংলিশে বলেন। হ্যাঁ বলেন। না না, আমি গতকালকে উড়েছিলাম, এটা ইংলিশে কি বলবেন? হ্যাঁ, উড়তেছিলাম বলেছি না উড়েছিলাম? দেখছেন করতে পারতেছেন না, চেঞ্জ করতে পারতেছেন না প্রত্যেকে। হ্যাঁ, কেউ কেউ চুল হাতাচ্ছেন, কেউ থুতনি কামড়াচ্ছেন, কেউ পা নাড়াচ্ছেন, এইভাবে হবে না। শুনেন, আই ফ্লিউ ইয়েস্টারডে, আই ফ্লিউ ইয়েস্টারডে, আই ফ্লিউ, সবাই জোরে বলেন। এখন আমি আপনাকে যতই জোরে বলে বা যতই মুখস্থ করে কাজ হবে না। আমি যদি বলি আপনি এইমাত্র উড়েছেন, আপনি আই হ্যাভ ফ্লোন, আই হ্যাভ ফ্লোন রাইট নাও, জাস্ট নাও। আপনি তো ভার্বের ফর্মই পারেন না, আপনি আবার কিসের কথা বলবেন, কিসের ইংলিশ লিখবেন? প্রবলেমটা কোথায় বুঝছেন? গোড়ায় সমস্যা। আপনি রাইটিং ক্লাস 2 কিন্তু পারেন, শান্ত, সে আইএলসের রাইটিং বেসিক টু আইএলসের স্টুডেন্ট, শান্ত, মমিনুল শান্ত, সে রাইটিং কিন্তু পারে। রাইটিংয়ে কত পেয়েছে গতকালকে? 3.5, জিপিএ 5 পেয়ে যেত আরেকটু হলেই, একটুর জন্য 5/5 পায় নাই। রাইটিংয়ে সে কত পেয়েছে? 3.5। কেন পেয়েছে? গ্রামাটিক্যাল এরর ছিল না? ছিল, এই জন্য আজকে ক্লাসে আসছে, নাইলে আসতো না। ঠেলার নাম বাবা। আমি একটু কথা বলি, শোনেন। কেন শান্ত কিন্তু বুদ্ধিমান। আমি শান্তর যখন দেখলাম, স্ক্রিন দেখলাম, আমি দেখলাম ও মোটামুটি 20 মিনিটের আগেই 2nd 3rd প্যারাগ্রাফে চলে গিয়েছে। তার মানে প্যারাগ্রাফের যে আমাদের যে এসের স্ট্রাকচারের যে আইএলসের ক্লাসগুলো ও কিন্তু খুব ভালো বুঝেছে। তার মানে ও কি কম মেধাবী না, এটা বোঝার জন্য যথেষ্ট মেধা তার আছে, ভালো করবে। কিন্তু দেখেন, বেসিকে চিকিৎসা করে নাই, কি জানে না, সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট ভুল করে, প্যাসিভ ভুল করে, অ্যাক্টিভ ভুল করে, এখনও টেন্স ভুল করে। দেখেন, গ্রামারের টপিক হইল 17 থেকে 18টা টপিক। কয়টা? তার মধ্যে বেসিক টপিক যদি আমি বলি, একদম বেসিক টপিক, আমি নাম ধরে ধরে বলি, যেগুলার শাখা উপশাখা মিলে 18-19টা। আমি একদম বেসিক বলি, বেসিক। হ্যাঁ, একদম 1 নম্বর গ্রামারের টপিক হলো পার্টস অফ স্পিচ, পার্টস অফ। সেকেন্ড কি জানেন? নাউন। থার্ড কি জানেন? প্রোনাউন। ফোর্থ কি জানেন? জানেন না, অ্যাডজেক্টিভ। ফিফথ কি জানেন? অ্যাডভার্ব। সিক্সথ কি জানেন? আর্টিকেল। 7 কি জানেন? প্রিপোজিশন। 8 কি জানেন? সেন্টেন্স স্ট্রাকচার। 9 কি জানেন? পাংচুয়েশন। 10 কি জানেন? লিঙ্কার্স, ট্রানজিশনাল ওয়ার্ডস, কনজাংশনস। কয়টা বললাম? 10টা। কয়টা? অ্যান্ড 11 কি জানেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। 12 কি জানেন? টেন্স। কি এই 12টা টপিকের বাইরে টেন্সের মধ্যেই ভয়েস পড়ে যায়, বুঝছেন? টেন্সের মধ্যেই ভয়েস ইনক্লুডেড। কন্ডিশনাল কোথায় ইনক্লুডেড জানেন? কন্ডিশনাল পড়েন না আপনারা? কন্ডিশনাল ইনক্লুডেড হইল, কে বলতে পারবে কন্ডিশনাল কোনটার মধ্যে পড়ছে? সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ছে। কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, কন্ডিশনাল, এগুলো সবগুলোই। শোনেন, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের ব্যতিক্রম নিয়মটাই হচ্ছে কন্ডিশনাল। যেমন ওয়াজের জায়গায় ওয়্যার থাকে, সেকেন্ড কন্ডিশনাল একটা ঘটনা আছে। যেমন উই ওয়্যার না হয়ে উই ওয়াজ হয়, একটা আছে না, এরকম আছে, ব্যতিক্রম। তাহলে 12টা মাত্র টপিক। কয়টা টপিক? 12টা মাত্র টপিক। আমরা 12-14 বছর পড়ি, পড়ার মতো করে পড়ি না।
আবার 12-14 বছরের পরে আমরা আরও 1 বছর 2 বছর কোচিং সেন্টারে দৌড়াই, পড়ার মতো করে পড়ি না। এখন কি হয় জানেন, এখন আপনি আইএলটিএস দিবেন সিদ্ধান্ত নেন মনে মনে, এবার আপনি কোথায় যাচ্ছেন, বড় বড় প্রতিষ্ঠানে যাচ্ছেন, ভালো কথা, ভালো ভালো টিচারের কাছে যাচ্ছেন। আমি একটু শো অফ করি, আমার একজনের কোয়ালিফিকেশন আমি যদি এখন এখানে বেচি আপনাদের কাছে বলি, এখানে ক্লাস ভেসে যাবেন, ক্লাস সহ ভেসে যাবেন। আমার যতটুকু অভিজ্ঞতা আছে এখানে দিলে কি ভেসে কি হারাই যাবেন আমরা সবাই। তাহলে এরকম অভিজ্ঞ টিচার আরও আছেন, করাচ্ছেন। টিচারের আমি দোষ দেখি না, প্রতিষ্ঠানের দোষ কম দেখি। আমি দেখি এখন আমরা স্টুডেন্টদেরকে সিনসিয়ার স্টুডেন্ট পাচ্ছি না, আগে স্টুডেন্টগুলো আরও সিনসিয়ার ছিল। দিনকে দিন স্টুডেন্টদের ফোকাস কমে যাচ্ছে, সচেতন না। কি করে, ডিরেক্ট আইএলটিএসের লিসেনিং টেস্ট প্র্যাকটিস করতেছে, রিডিং প্র্যাকটিস করতেছে, স্পিকিং ভালো বুঝতেছে ছেলেটা বা মেয়েটা, আবার ওদিক দিয়ে কী করছে, রাইটিংয়ে ক্লাস করতেছে। আপনি সবগুলো এসে স্ট্রাকচার বুঝে, কিন্তু যখন আমরা ড্রাফটগুলো দেখি বা স্যাম্পল আনসারগুলো দেখি আপনাদের করা, প্রথম ভুল দেখি স্পেলিং কি, আল্লাহ, 2 গালে 2টা চটকনা নিজেরা নিজেদেরকে দিবেন। যারা এখন পর্যন্ত এই বুড়ো বয়সে এসে স্পেলিং মিস্টেক করেন, বানান ভুল করেন, নিজেদের গালে নিজেরা চটকনা মারবেন। আমি কি বুঝাতে পেরেছি? আপনাদের স্পেলিং মিস্টেক দেখলে আমার নিজেকে চটকনা দিতে ইচ্ছা করে। বিকজ কি, আমি কি পড়াইলাম, মানে কি, আপনারা অনেক সময় বাটার বানানি কয়টা টি, BUTT, এই বানানটা পর্যন্ত আইএলটিএস স্টুডেন্ট রাইটিং টাস্কে ভুল করে রাখে। কেন ভুল করে? রাইটিং টাস্কে তো অনেকগুলো সেন্টেন্স লিখতে হয়, অনেক কিছু মাল্টিপ্লাইভাবে চিন্তা করতে হয়। ধরেন আপনার পয়েন্ট চিন্তা করতে, তখন কি করে, একটা ঠিক করতে গিয়ে আরেকটা ভুল করে রাখে আসে। আর আমি বলবো শোনেন, আপনি যদি মাল্টিটাস্কিং নাই করতে পারেন, আপনি তাইলে কি পড়াশোনা করছেন? মানে পরের পয়েন্টটা হচ্ছে, আপনি একটু প্রেশারে পড়লেই স্পেলিং ভুল করেন, তাহলে তো আপনি স্পেলিংটা ভালো করে শিখেনি নেই। আপনি একটু প্রেশারে পড়লে হ্যাবের পরে হ্যাজ আছে, হ্যাড আছে, আচ্ছা বি আছে, বিন পর্যন্ত মনে আছে, বি এটা আইএনজি হবে না, BENG লিখে রেখে দেয়। আমি একটা জিনিস দেখাই, আরাফাত, আপনি এইটা পড়ানোর সময় গুরুত্ব দিচ্ছিলেন না, আপনাকে বলতেছি এই জন্য। এই যে এটা বিং, তাফি খেয়াল করেন, এই বানানে আমি এমন স্টুডেন্ট দিছি BENG লিখে রাখছে। এই বানান কেউ ভুল করে? আইএলটিএসের স্টুডেন্ট এই বানান ভুল করে। তাইলে আমাকে বলেন, স্পেলিংয়ে আপনার মার্ক কি সরাসরি কাটে? তারপরে কি আপনি গ্রামারে দেখেন, 12টা টপিকের মধ্যে 12টাই কিন্তু আইএলটিএসের এক্সাম 4টা মডিউলে কিন্তু ইনক্লুডেড, মানে মাইক্রোভাবে, বিভিন্নভাবে, ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি, ছোটোখাটো ভুল করতে করতে লাস্টে গিয়ে 3.5 থাকে, 3 থাকে। আর এখানে ইমপ্রুভ করে মেইন এক্সামে গিয়ে সবচেয়ে দুঃখজনক স্কোর কোনটা আইএলটিএসে জানেন? ব্যান্ড স্কোর 5.5। কত? মানুষকে কবরে যে দেয়, এটা কত হাত মাটির নিচে? হ্যাঁ, কত? 3.5। শিওর তো? আর এই শিওর? আপনি কিন্তু আপনারা গতকালকে সবাই স্কোর অ্যাভারেজে কত পাইছেন? 3.5 না? তার মানে আপনারা কিন্তু কবরে চলে গেছেন। এখন মাটি কি, আমি কানেক্ট করছি কোথায়, বুঝছেন কি না? আপনারা সবাই 3.5 পাইছেন, তার মানে কি আপনারা এখন কবরে, ইউ আর ডেড গন, মানে বুঝেন ইতিহাস হয়ে গেছেন। এখন ইতিহাস থেকে কামব্যাক করতে হবে, বুঝতে পারছেন? বাংলাদেশে কিন্তু কামব্যাকের কি হিস্ট্রি হইছে না 17-18 বছর। তো এখন আপনাদেরকেও এইভাবে কামব্যাক করতে হবে। কি করতে হবে? বেসিকে যাইতে হবে, গোড়ায় যাইতে হবে। আমার স্যার যে বললো 12টা টপিক, ক্লাসে তো 12টার মধ্যে 18টা পড়ায় ফেলছে। আমি বাসায় কি কয়টা পড়লাম? আমি আপনাকে ভাগ করে দিই, আপনি যদি রুটিন না করতে পারেন, আপনি একটা টপিক ধরবেন, 1 দিন করে সময় দিবেন। কয়দিন করে? এন্টায়ার ডে 3 ভাগে ভাগ করবেন, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, আর রাতে 2 ঘন্টা। সকাল থেকে পড়বেন, খুব পড়বেন, আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করি, দোয়া করি যে পড়েন, এটা আমি চাই। তাহলে ধরেন এই যে একদিন যদি 6 ঘন্টা দেন, একটা গ্রামার টপিকের কিছুই থাকে না। এটা হইল শেখার জন্য, ক্লিয়ার করার জন্য, মানে আপনার যত ডাউট আছে ডাউটগুলো ক্লিয়ার করবেন। এরপরে কি করবেন জানেন? এরপরে আপনি এগুলো সেন্টেন্সে প্র্যাকটিস করবেন ডিরেক্টলি। আমি কি শিখলাম? নাউন, তাহলে সেন্টেন্সে কালেকটিভ নাউন কেমনে বসায়? আমি শিখলাম প্রপার নাউন, সেন্টেন্সে প্রপার নাউন বসানোর রুলটা কি? প্রপার নাউন আসলে কারা? নন কাউন্ট নাউন আমি শিখলাম। এখন নাউনের মধ্যে মজার তথ্য বলি,
সব ধরনের নাউন আপনার পয়রা উল্টানোর দরকার নেই। আপনি 4টা নাউন জানলে সব পারবেন। একটা প্রপার নাউন, একটা কালেকটিভ নাউন, একটা কমন নাউন, আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 4টা নাউন, কয়টা বলছি? আপনারা কি আমি বলছি দুনিয়ার নাউনে আরও আছে না 8-9 প্রকার, আমি পড়তে বলছি, পড়ার দরকার নেই। আমি তো আপনার সিলেবাস কমাই দিচ্ছি। দেখেন ভার্বের মধ্যে আমি তো আপনাকে বলছি ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব দরকার নেই, ফালাই দেন। আপনার কি কি লাগবে? মেইন ভার্ব জানেন আর অক্সিলারি ভার্ব জানেন। মেইন ভার্বের মধ্যে কি কি জানবেন? শুধু বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আরেকটা কোনগুলো যাবেন? মোডাল ভার্বগুলো যাবেন। যাদের মাথা ব্যথা করে, যাদের মাথা বেশি ব্যথা করে তারা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বাদ দেন, লাগবে না। এইটা না পড়েও কি করতে পারবেন? আইএলটিএসে পাস করতে পারবেন, বুঝছেন? তার মানে আপনাকে শর্ট করতে হবে, আগে কেটে ফেলবেন যে আমি এই কয়টা জিনিস পড়বো। একটা গ্রামার টপিকে 5টা জিনিস পড়বো, কয়টা? আপনাদের ঝামেলা কোথায় লাগে? আপনারা একটা গ্রামার টপিক ধরেন, আপনারা ওই গ্রামারের টিচার হইতে চান, এটা রং। আমাকে ভুল বুঝেন না। দেখেন কিউরিয়াস হওয়াটা ভালো, ডেফিনেটলি ভালো। যে কোনো শিক্ষা ব্যবস্থায়, যে কোনো এডুকেশনে, যে কোনো কোর্সে টিচারের উচিত স্টুডেন্টকে বলবে তুই আর কি জানতে চাস, আর কি শিখবি, বল বল বল, পড়ো পড়ো পড়ো, তুমি আরও প্রশ্ন করো। আর আমাদের এখানে কি অবস্থাটা হয়েছে, আপনাদেরকে আমরা পড়াচ্ছি, আপনারা বাসায় যান, আপনাদের যদি জিজ্ঞেস করি প্রশ্ন আছে কারো কাছে, না, অ্যাজ ইফ সব জানেন আপনি। আমি আপনাকে গ্যারান্টি করি, আমি ইএলটির স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু এগুলোর উপর ল্যাঙ্গুয়েজ সায়েন্সে পড়াশোনা করেছি, আমি নিজে খোদ নিজে। এখনও প্রাইমারি অক্সিলারির অনেক ডিটেল আছে, ইনডেপথ আছে, আমি জানি না, বা জানি আমি মনে নেই, আমার পড়া প্র্যাকটিস নেই, দেখে মনে নেই। আপনাকে জাস্ট শ্যালো জিনিস পড়ানো হচ্ছে। তার মানে একটা শব্দের ভিতরে অনেক রুট আছে, জানেন? ওয়ার্ড রুট জানেন? ওয়ার্ড রুট আছে। তার মানে আমরা আপনাদেরকে কিন্তু সেটা বলি নেই। আপনাদের এখন টিচার হওয়ার তো দরকার নেই, এগুলো এত ডিটেলে যাওয়ার দরকার নেই। আপনি যেগুলো খুব লাগবে এই গ্রামারটুকু তো পড়বেন অন্তত। কালকে একজন জিজ্ঞেস করতেছে ভোকাবুলারির জন্য কি করব। ভোকাবুলারির জন্য ক্লাসে আসবেন, নিউজ পেপার পড়বেন, দ্যাট ইজ ইট। ঠিক আছে? তাহলে আপনারা ক্লাসিফিকেশন বুঝছেন, সবাই ক্লিয়ার বুঝছেন? বুঝছেন, ভেরি গুড। আপনাদের কাজ হচ্ছে ভার্বের লেকচার শিটটা গো থ্রু করবেন, অ্যান্ড বাইজুসের যে লিঙ্কটা ওটা দিয়েন, ওখান থেকে পড়বেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ভার্ব দিয়ে সেন্টেন্স লিখবেন।